আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 18 এপ্রিল রাত তখন 11টা 50 মিনিট। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে চলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজ এমবি বাংলার জয়যাত্রা যখন ওমান সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন জাহাজের 31 জন নাবিকের চোখে ছিল দীর্ঘ 40 দিনের বন্দিদশা থেকে মুক্তির স্বপ্ন। কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করেছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। রাত 12:30টার দিকে ইরানীয় নৌবাহিনীর পক্ষ থেকে আসা একটি রেডিও বার্তা সব উলটপালট করে দেয়। নির্দেশ আসে, সব জাহাজের ইঞ্জিন বন্ধ করো এবং যেখানে আছো সেখানেই স্থির থাকো। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এ নিয়ে তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের এই রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটিকে ইরান ফিরিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পিছনে কি কেবলই কারিগরি বা অনুমতির অভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে 2026 সালের মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার দর কষাকষির জটিল সমীকরণ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অনেক গণমাধ্যমের তথ্য হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রাকে সবশেষ 17 এপ্রিল ইরান দ্বিতীয় দফায় হরমুজ পার হওয়ার পথে আটকে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে 2 নয় 3 দফায় আটকে দেওয়া হয়েছে জয়যাত্রার যাত্রা। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল ও ড্রোনের আনাগোনা শুরু হয়, তখন বাংলাদেশি শিপ এমবি বাংলা জয়যাত্রা ছিল দুবাইয়ের জেবেল আলী বন্দরে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক ভয়াবহ বিমান হামলা চালায়, যাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ডেকাপিটেশন স্ট্রাইক। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার সংবাদে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরপরই ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। 26 ফেব্রুয়ারি এটি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের 10 নম্বর টার্মিনালে ভেড়ে। কিন্তু পণ্য খালাস শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2রা মার্চ একটি মিসাইল জাহাজটি থেকে মাত্র 200 মিটার দূরে একটি তেলের রিজার্ভারে আঘাত হানে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যুদ্ধের দামামা 31 জন বাংলাদেশি নাবিককে এক চরম মানসিক সংকটে ফেলে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, জেবেল আলীতে পণ্য খালাস শেষ করতে 11 মার্চ পর্যন্ত সময় লেগে যায়। এরপর থেকে শুরু হয় জাহাজটির ফেরার লড়াই, যা আজ অবধি সফল হয়নি। গত 8 এপ্রিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সাময়িক 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই সুযোগে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে বের করে আনার। এমবি বাংলার জয়যাত্রা ততক্ষণে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন ফসফেট সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটির গতি ছিল 9.5 নটিক্যাল মাইল এবং ধারণা করা হয়েছিল 4 মে নাগাদ এটি গন্তব্যে পৌঁছাবে। কিন্তু 10 এপ্রিল জাহাজটি যখন হরমুজ প্রণালীর 60 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছায়, তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি থেকে কোনো অনুমতি মেলেনি। চিফ ইঞ্জিনিয়ার রাশিদুল হাসানের মতে, তারা রেডিও মারফত বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তেহরান থেকে কোনো সবুজ সংকেত আসেনি। নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটি তখন দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে নোঙর করতে বাধ্য হয়।
এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়। প্রশ্ন হলো, কেন যুদ্ধবিরতির মধ্যেও অনুমতি মিলল না? এর কারণ লুকিয়েছিল আইআরজিসির নতুন সামরিক কৌশলে। ইরান দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে, তাই তারা কোনো শত্রু সংশ্লিষ্ট জাহাজকে বিনা অনুমতিতে পার হতে দেবে না। যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু জাহাজটি যে পণ্য মানে সার বহন করছিল তা ছিল সৌদি আরবের, যা ইরানের বর্তমান ভূ রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নাটকীয় ঘোষণা আসে। তারা জানায়, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালীর সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এই সংবাদটি বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দিল। সামুদ্রিক বিশেষজ্ঞদের জন্য ছিল এক ধোঁয়াশা। বিএসসি এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক দ্রুত জাহাজটিকে নোঙর তুলে যাত্রা করার নির্দেশ দেন। রাত 9টায় জয়যাত্রা যাত্রা শুরু করে। ওই সময় কেবল বাংলাদেশি জাহাজটি নয়, প্রায় 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য একসাথে ইঞ্জিন চালু করে। জয়যাত্রা রাত 11টা 50 প্রণালীর প্রবেশ মুখে পৌঁছায়। কর্মকর্তাদের ধারণা ছিল ভোর 3টার মধ্যে এটি ওমান সাগরের নিরাপদ জলসীমায় পৌঁছে যাবে, কিন্তু রাত 12টা 30 আবারও সেই পরিচিত রেডিও বার্তা। ইরানি নৌবাহিনী নির্দেশ দেয়, ইঞ্জিন বন্ধ করো। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক টিবিএসকে বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় তারা মনে করেছিলেন প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে। এই সময় প্রায় 40টার মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। সাধারণভাবে মনে করা হচ্ছে এই হঠাৎ বাধা দেওয়ার পেছনে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরান হরমুজ খুলে দিলেও মার্কিন নৌবাহিনী ইরানের সকল বন্দরের উপর অবরোধ বজায় রাখবে যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হচ্ছে। ইরানের আইআরজিসির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়া শুরু করে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পোর্টগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে ইরানও হরমুজ প্রণালীতে কাউকে বিনা অনুমতিতে নড়তেও দেবে না। মূলত ট্রাম্পের অনড় অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের মাঝখানে পিষ্ট হয় বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, ইরান কেন বাংলাদেশের এই জাহাজটিকে বারবার আটকাচ্ছে, অথচ গত 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা বাংলাদেশের 6টি জ্বালানি জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে তিনবার কেন বাংলাদেশি শিপ জয়যাত্রা যাত্রা আটকে গেল? এর প্রথম কারণ হতে পারে আইআরজিসির 10 দফা প্রস্তাব ও মাশুল বিতর্ক। ইরান গত 9 এপ্রিল একটি 10 দফা প্রস্তাব পেশ করে, যা এই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিতে চায়। এই প্রস্তাবের 2 নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে এবং প্রতিটি জাহাজকে এই জলপথ ব্যবহারের জন্য টোল বা মাশুল দিতে হবে। দেখা গেছে চীন, মালয়েশিয়া এবং ভারতের কিছু জাহাজকে ইরান পার হতে দিয়েছে, কারণ তারা আইআরজিসির সাথে সমন্বয় করেছে এবং অনেক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক মাশুল পরিশোধ করেছে। কিন্তু বিএসসি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কোনো অনানুষ্ঠানিক মাশুল দিতে রাজি হয়নি, যা জাহাজটি আটকে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে। দ্বিতীয়ত আছে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইরানের অসন্তুষ্টি। ইরানি রাষ্ট্রদূত জাহানাবাদী একটি সংবাদ সম্মেলনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ সরকার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে যথেষ্ট কঠোর ভাষায় নিন্দা জানায়নি। তিনি বলেছিলেন, বাংলাদেশ একটি বন্ধু দেশ হলেও ইরানের সংকটের সময় দেশটির নীরবতা দুঃখজনক। এই কূটনৈতিক শীতলতার প্রভাব বাংলার জয়যাত্রার উপর পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ইরান সম্ভবত এই জাহাজটিকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ঢাকা তাদের পক্ষে
আরো জোরালো অবস্থান নেয়। সবশেষ কারণটি হলো কার্গোর উৎস ও গন্তব্যের সমীকরণের এক জটিল ভূ রাজনৈতিক হিসাব। বাংলার জয়যাত্রা বহন করছে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরের স্বার্থ। 2026 সালের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। ইরান মনে করছে সৌদি আরবের পণ্য পরিবহন করে এমন জাহাজগুলোকে অবাধে যাতায়াত করতে দিলে তা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। উপরন্তু জাহাজটির বর্তমান চার্টারার হলো সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি দাভা সিঙ্গাপুর। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত এই চার্টারের সাথে ইসরায়েলি বা মার্কিন সংযোগ খতিয়ে দেখার অজুহাতে অনুমতি ঝুলিয়ে রেখেছে। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। 1982 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সকল দেশের জাহাজের এই প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এর নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ অনুসমর্থন বা রেটিফাই করেনি। ইরানের দাবি তারা কেবল সেই সব দেশকে ট্রানজিট প্যাসেজ সুবিধা দেবে যারা তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ এবং যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয়। 2026 সালের এই সংকটে ইরান দাবি করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অবরোধ আরোপ করেছে, তাই তারা রাইট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার থেকে এই জলপথ বন্ধ রাখতে পারে। আর বাংলার জয়যাত্রা এই আইনি গোলক ধাঁধায় আটকে গেছে। দর্শক, বাংলার জয়যাত্রা আটকে থাকা কেবল একটি জাহাজের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার উপর এক বিশাল আঘাত। জয়যাত্রা যেখানে সার বহন করছে, সেখানে কাতার ও সৌদি আরবে বাংলাদেশের আরো 6টি জ্বালানি জাহাজ আটকা পড়েছিল। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং লোডশেডিং এর মাত্রা বেড়েছে। ইরান সচেতনভাবেই বাংলাদেশের জ্বালানি জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার জয়যাত্রার মতো সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে আটকে রেখে তারা ঢাকার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশি শিপটির নাবিকদের একজন আক্ষেপ করে বলেন, তারা কি কেবলই রাজনৈতিক দাবার গুটি? তাদের কি দোষ যে তাদের এভাবে সমুদ্রের মাঝখানে বন্দী থাকতে হবে? দৈনিক আজকের পত্রিকা বিএসসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ইরান কেন বাংলাদেশের জাহাজটিকে তৃতীয় দফায়ও অনুমতি দিল না, তার উত্তর কেবল একটি রেডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইরানের ক্ষমতার আস্ফলন, মার্কিন অবরোধের জেদ এবং বিশ্ব রাজনীতি সেই নিষ্ঠুর খেলা যেখানে সাধারণ মানুষ এবং ছোট দেশগুলো বলির পাঠা হয়। দেখা যাচ্ছে ইরান বাংলাদেশকে সরাসরি শত্রু ভাবছে না, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে আরো জোরালোভাবে দেখতে চায়। বাংলার জয়যাত্রা এখন সেই বন্ধুত্বের অগ্নি পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের মেঘ কাটছে, ততক্ষণ পর্যন্ত জয়যাত্রার এই অবরুদ্ধ যাত্রা হয়তো শেষ হবে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি এবং বেইজিং অর্থাৎ ভারত এবং চীনের যে টানাটানি, সেটা বেশ স্পষ্ট। ক্ষমতাসীন দল বিএনপি তাদের দলের মধ্যে যারা ভারতপন্থী হিসেবে চিহ্নিত ছিলেন, লক্ষ্য করুন যে তারা এখন কোন অবস্থাতে আছেন। ভারতপন্থী যারা লোকজন রয়েছেন তাদের কত অংশ ক্যাবিনেটে চান্স পেয়েছেন, কোন কোন মন্ত্রণালয়ে পেয়েছেন। অন্যদিকে যারা দলের মধ্যে চীনপন্থী হিসেবে পরিচিত ছিলেন, বেশ কয়েকবার তারা চীনে গেছেন, আপনারা তাদেরকে চিনেন। তারা কয়জন মনোনয়ন পেয়েছেন, কয়জন মন্ত্রী হয়েছেন, এটা আপনারা বুঝতে পারেন। আর এর প্রেক্ষিতেই বর্তমান সরকারের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক যেতে পারে আর চীনের সম্পর্ক কেমন হতে পারে, এটি খুব সহজে অনুমেয়। দ্বিতীয় যে বিষয়, সেটি হলো এই সরকারের ক্ষমতায় আসীন হওয়ার বয়স মাত্র 2 মাস, অর্থাৎ 60 days। এর মধ্যে সরকারের কর্তা ব্যক্তি যারা আছে তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন।
ভারত সফরে দ্বিপাক্ষিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে? খুব এই যে আজকে ভিডিও করলাম, আজকেই তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি যে কথা বলেছেন সেটা হলো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে যে অনুরোধ করা হয়েছে সেই ব্যাপারে তারা একটা গতানুগতিক উত্তর দিয়েছে যে তারা এই বিষয়টি দেখছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনাকে কিভাবে প্রত্যর্পণ করা হবে বা করা যেতে পারে, বাংলাদেশের যে অনুরোধ সেই অনুরোধকে ভারত কিভাবে মূল্যায়ন করবে, এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হচ্ছে ভারতের সর্বোচ্চ মহলে। আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে এটা একটা কথার কথা। একটা গণতান্ত্রিক সরকার যখন এরকম প্রস্তাব দেয় তো ভারত যেরকম গতানুগতিক উত্তর দেয় ঠিক এরকম একটা উত্তর, যে উত্তর অন্তত ইতিপূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে 4 থেকে 5 বার এই একই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু ফলাফল আমরা কিছুই পাইনি। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, 1 নম্বর কথা হলো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখনো পর্যন্ত ভালো যাচ্ছে না। তার প্রমাণ হলো বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটির মান নির্ভর করবে বা সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে গঙ্গা পানি চুক্তির মাধ্যমে। তো গঙ্গা পানি চুক্তি চলমান একটি প্রক্রিয়া, এটি রিনিউ হয়। এটি শেখ হাসিনার প্রথমে বঙ্গবন্ধুর জমানাতে চমৎকার একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির ধারাবাহিকতা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব এবং পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসছে মোরাললেস শর্তগুলি একই থেকেছে। শেখ হাসিনার জমানাতে যে কয়বার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আওয়ামী লীগ জমানাতে বিএনপির জমানার চাইতে গঙ্গার পানির যে হিস্সা বাংলাদেশ বেশি পেয়েছে। এখন এই যে আওয়ামী লীগ জমানাতে গঙ্গার যে হিস্সা তারা পেয়েছে, বিএনপি চাচ্ছে যে অ্যাটলিস্ট না বাড়ুক। শেখ হাসিনার জমানাতে গঙ্গা দিয়ে বা মানে এই যে বৃহত্তম গঙ্গা যে প্রকল্প সেখান দিয়ে ফারাক্কা দিয়ে যে পরিমাণ পানি রাজশাহীর এই অঞ্চলে প্রবেশ করেছে অ্যাটলিস্ট সেই পরিমাণ পানি প্রবাহিত হোক। অন্যদিকে পুরো শেখ হাসিনার জমানাতে যেটা নিয়ে আলোচনা হতো সেটা হলো তিস্তা প্রকল্প, অর্থাৎ চীন চাচ্ছিল যে ভাটিতে, তিস্তা নদীর ভাটিতে বাঁধ নির্মাণ করবে এবং এখানে কাউন্টার রাবার ড্যাম করে এমন একটা অবস্থা তৈরি করবে যে তিস্তার পানি ভারতের জন্য গলার কাটা হয়ে পড়বে, যাকে বলা হয় বর্ষাকালে। আর শীতকালে বাংলাদেশ প্রাকৃতিকভাবে এমন জলাধার নির্মাণ করবে এবং সেই জলাধার কেন্দ্রিক কৃষি, শিল্প, পর্যটন এমনভাবে গড়ে তুলবে যে এই তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য যাকে বলা হয় একটি আশীর্বাদ হবে। কিন্তু ভারত এই কাজটি করতে দেয়নি, কখনো করতে দেয়নি। তারা তিস্তা চুক্তি করে তিস্তার যে ন্যায্য হিস্সা গঙ্গার পানির মতো এই হিস্সা আমাদেরকে দেয়নি। এই কারণ হলো তিস্তা একটি অভিন্ন নদী যেখানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এখানে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি সরকারের উপরও অনেক সিদ্ধান্ত নির্ভর করে। এখন তিস্তা যেভাবে প্রবাহিত হচ্ছে সেই তিস্তাতে মূল নদীর যে প্রবাহ সে প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে পানিটুকু পশ্চিমবঙ্গ সরকার পায় এটি নিয়েই অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মারাত্মক বিরোধ। পশ্চিমবঙ্গের বক্তব্য হলো যে তিস্তার স্বাভাবিক প্রবাহে যত কিউসেক পানি দরকার সেই অর্ধেক পানি সেই পশ্চিমবঙ্গ পাচ্ছে না। তো সেই পানি থেকে পশ্চিমবঙ্গ যে পরিমাণ পানি পাচ্ছে সেই পানি থেকে যদি আবার বাংলাদেশকে পানি ছেড়ে দেওয়া হয় তাহলে তো পশ্চিমবঙ্গ শুকিয়ে মরবে, তার শেষ প্রকল্প বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। ফলে প্রথম থেকে মমতা ব্যানার্জি এই প্রকল্পে বাধা দিয়ে আসছে। ফলে নরেন্দ্র মোদী শত চেষ্টা থাকা সত্ত্বেও শেখ হাসিনা জামানাতে তিস্তা যে চুক্তি সেই চুক্তি করতে পারেননি এবং এটা শেখ হাসিনার একটা বিরাট ব্যর্থতা। তো সেই দিক থেকে বর্তমান সরকার তিস্তা চুক্তি হবে
এটা অসম্ভব একটা বিষয়, যেহেতু তারা গঙ্গা চুক্তি নিয়েই বিপদের মধ্যে আছে। আবার অন্যদিকে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে তারা এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে চীনের অর্থায়নে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চেয়েছিলেন, রেজওয়ানারা করতে চেয়েছিলেন, সেটা সম্ভব যে আদৌ না, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝে গেছি। এই কারণে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পেছনে, তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার পেছনে ভারতের একটা বিরাট গ্রিন সিগন্যাল ছিল। ভারত ঝুঁকি নিয়েছে। রাতারাতি ইংল্যান্ড থেকে জনাব তারেক রহমান সাহেব যেভাবে আসলেন, যেভাবে ক্ষমতার মসনদে বসলেন, যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হলো, এবং ভারতপন্থী হিসেবে বর্তমান যে কজন লোক আছেন, যেমন ধরুন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারপরে সালাউদ্দিন সাহেব, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইকবাল মাহমুদ টুকু, তিনি ভারতপন্থী নেতা হিসেবে পরিচিত এবং তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর রইল কি? হায়ারাস চীনপন্থী হিসেবে যারা দলের মধ্যে আছেন, তাদের মধ্যে এক নম্বরে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঘোড়ার ডিম কিচ্ছু পাননি। তারপর চীনপন্থী হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যারা চীনের অর্থায়নে উলফাদেরকে সেই যে 10 ট্রাক অস্ত্র দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, এবং এই জন্য তাদের জীবন তছনছ হয়ে গেছে, এবং তারা ভারত বিরোধী শক্তি হিসেবে চীনপন্থী হিসেবে পরিচিত। এইভাবে চীনের যে সমস্ত নেতা বা চীনপন্থী যে সমস্ত নেতা যা রয়েছে বিএনপি, তাদের সবারই মোরলেস কপাল পুড়ে গেছে। কেউ এমপি হয়েছেন কিন্তু দলে তাদের কোনো গুরুত্ব নেই। এইরকম একটা বিরাট বহর এখন চীন সফরে আছেন আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে। এই সফর কি কেবলই মাত্র প্লেজার ট্রিপ, নাকি এই সফরের মাধ্যমে যে সকল কানেকশন রয়েছে চীনের সঙ্গে বিএনপি, সে সকল কানেকশনকে চীন খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে তোমাদেরকে আমরা এতদিন দেখভাল করেছি, লালন পালন বলাটা ঠিক হবে না, দেখভাল করেছি, তোমরা যেভাবে আমাদের কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো, কূটনৈতিক সমর্থন চেয়েছো, আমরা করেছি। কিন্তু একই তোমরা আমাদেরকে কি হেল্প করবা? তোমরা তো নিজেদেরকেই হেল্প করতে পারছো না। তোমাদের কারো কপাল ফাটা, কারো পেট ফাটা, কারো হাত ফাটা, তোমাদের কিচ্ছু নাই। তোমরা গরিব, মানে সেফাতুল্লাহ সেফুর মতো তোমরা গরিব, তোমরা পান্তা ভাত খাও। তোমরা কি করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে? তোমরা কি করে লালমনিরহাটে সেই যে মিলিটারি বেস আমরা একটা বিমান ঘাঁটি করতে চাচ্ছি সেটা করতে দেবে? এমনকি যে চুক্তি হয়েছে একটা হাসপাতাল করার জন্য লালমনিরহাটে, সেটাও যে আমরা করতে পারবো, এটার গ্যারান্টি কি? এই কথাগুলো বলার জন্য হয়তো তাদেরকে ডাকছে, অথবা সরকারের পক্ষ থেকে যারা লোকজন আছে তারা হয়তো বিকল্প কোনো চুক্তি দিয়ে বা এজেন্ডা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, আই ডোন্ট নো। কিন্তু এখানে মূল ব্যাপার হলো সরকার এখন যেভাবে বিপদে পড়েছে, এই মুহূর্তে তার অর্থ দরকার। আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জামানাতে চীনের বিরাট বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। তখন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন বলেছিলেন যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ওকে, বাট চীন তো আমাদেরকে বস্তায় বস্তায় টাকা দিয়ে সাহায্য করে, ফলে তাদের সাহায্য, তাদের বন্ধুত্ব আমাদের দরকার আছে। উই ক্যানট অ্যাভয়েড, আমরা চীনকে কোনো অবস্থায় অ্যাভয়েড করতে পারবো না। তো এই যে শেখ হাসিনা চীনকে ওন করেছিলেন, তার পররাষ্ট্রমন্ত্রী ওন করেছিলেন, এখন বিএনপি যদি সেটা ওন করতে না পারে, এই মুহূর্তে চীনের অনেকগুলো প্রকল্প রয়েছে, সেখানে চীনের যে প্রবাহমান ঋণ, সেই ঋণগুলো দিতে হবে। আদারওয়াইজ চীনের প্রকল্পে যে সকল প্রকল্প, চীনের অর্থে চীনা ঠিকাদাররা যে সকল প্রকল্প নির্মাণ করছিল, সেটা মাঝপথে থেমে আছে। বড় বড় প্রকল্পগুলো, আপনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে সেই যে ঢাকা এক্সপ্রেসওয়ে, যেটির একটি অংশ একেবারে পূর্বাচল হয়ে চিটাগং রোডে চলে গেছে, সেটা সম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আর অনেকগুলো প্রকল্প। তো
এগুলো তো সরকারকে চালিয়ে নিতে হবে, এগুলো ইচ্ছে করলে তারা বন্ধ করতে পারবে না। তো সেই বিনিয়োগের অর্থ তার সাথে সাথে আবার চীনের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক বাংলাদেশের কাছে অনেক টাকা পাবে। সেই টাকা থার্ডলি হলো সরকারের বাজেটারি সাপোর্ট, বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে ওই আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম, যেটা আবার বলি, যে এই অর্থ বছরে তার কম করে হলো 10 থেকে 12 বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা লাগবে ঋণ হিসাবে। রেমিটেন্সও কাম হবে না, আমদানি মানে যাকে বলে রপ্তানির যে টাকা সেটাতেও কাজ হবে না, মানে অ্যাজ এ লোন হিসাবে অতিরিক্ত 12 বিলিয়ন ডলার ছাড়া এইবারের বাজেট সে সাপোর্ট দিতে পারবে না। কারণ হলো বাজেটে যে সকল সেক্টরে তাকে সাবসিডিজ দিতে হয়, এবং এই সাবসিডির সঙ্গে যেখানে যেখানে বিদেশি অর্থ জড়িত আছে, যেমন ধরেন টিআরের জন্য তারা চাল দেয়, তো চাল তো বিদেশ থেকে যদি আমদানি করতে হয় তাহলে এটার জন্য তার বিদেশি টাকা লাগবে, এই টাকা তো ঋণ করে আনতে হবে। তারপরে ধরুন টিন দিবেন আপনি, বা আয়রন, বা আপনি চিনি দিবেন, হোয়াট এভার মেবি এনি ইম্পোর্টেড আইটেম কনসিস্ট টু দ্য ফরেন কারেন্সি, রিগার্ডিং ফরেন কারেন্সি, কানেক্টেড টু দ্য ফরেন কারেন্সি, এই জিনিসগুলোতে বিদেশি ঋণ লাগবে 12 বিলিয়ন ডলার। এখন বিশ্বব্যাংক, IMF, জাইকা, তারপর এডিবি, আইডিবি, তারা কত দেবেন? 12 বিলিয়ন ডলার হবে না, অথচ 12 বিলিয়ন ডলার তার দরকার। এজন্য এই মুহূর্তে বিশ্বে এই ধরনের মানে সরকারকে যে বাজেটারি সাপোর্ট সেটা দেয় চীন। তো চীনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করার জন্য সরকার যদি এই তার যারা লোকজন রয়েছে তাদেরকে পাঠায়, এটা অবাক হওয়ার কিছু নাই। কিন্তু যাদেরকে পাঠানো হয়েছে তারা কি সরকারকে রিপ্রেজেন্ট করে? আলতাফ হোসেন চৌধুরীকে বলবো যে তুমি নিজেই তো কোনো মন্ত্রিত্ব পাও নাই, তোমার তো প্রধানমন্ত্রীর দরবারে তোমার 2 পয়সার মূল্য নাই। শামসুজ্জামান দুদু, তাকে বলবে যে তুমি কি পেয়েছো, মনোনয়ন পেয়েছিলা, এখন তুমি রিজভী সাহেবকে মন্ত্রী বানালো, সালাউদ্দিন সাহেব ভারত থেকে আসলো তোমার জুনিয়র, তাকে মন্ত্রী বানানো হলো, তুমি মিয়া পাইলাটা কি? আর তুমি এখন চীনে আসছো 10 বিলিয়ন ডলার 5 বিলিয়ন ডলারের কথা বলার জন্য। তো এই কথাগুলো তো তারা জবাব দিতে পারবেন না। আবার অন্যদিকে ভারত থেকে আসার পর পররাষ্ট্রমন্ত্রী, তার বেজিং যাওয়ার কথা ছিল, তিনি যাচ্ছেন না। হোয়াট ডাজ ইট মিন? তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন। এখানে মানে ভোট পাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি 3টি দেশে ভ্রমণ করছেন। কিন্তু এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলে তার 2 পয়সা লাভ হবে কিনা বাংলাদেশের, আই ডোন্ট নো। কিন্তু এই মুহূর্তে তো টাকা দরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল টাকা। ফলে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই দুজনের মধ্যে যে হরিহর আত্মার সম্পর্ক নিয়ে বিশ্বের যে সকল দেশ আমাদেরকে এখন বাজেটারি সাপোর্ট দেবে, সামনের জুনের যে বাজেট, সেই বাজেটে সাপোর্ট দেবে, আমাদের ফরেন কিছু যাকে বলে ডেপ্ট মানে ঋণ, সেগুলো পরিশোধ করার জন্য আমাদের টাকা লাগবে, আমাদের এডিবিগুলো বাস্তবায়ন করার জন্য টাকা লাগবে, আমাদের সেই জ্বালানিতে ভর্তুকি দিতে আমাদের টাকা লাগবে। এই টাকাগুলো কালেকশন করার জন্য তাকে ঘুরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে। কিন্তু তারা ঘুরছেন না, তারা গতানুগতিকভাবে অর্থমন্ত্রী IMF গেছেন, এবং আমাদের দেশে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের পাল্লায় যে সরকার পড়েছে সেই সরকারের সর্বনাশ ঘটে গেছে। এবং আগের বার একবার যাকে বলা হয় সাইফুর রহমান সাহেব বলেছেন যে আমার আর বিশ্বব্যাংকে যেতে ইচ্ছা করে না, এত অপমান, এত কষ্ট, বাইরে বের করে দাঁড়া করায় বসায় থাকে দেখা করার জন্য। একটা সাধারণ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমেরিকাতে ঘোরাফেরা করতে হয়। তো এই যে একটা বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা এখন আমির খসরু মাহমুদ চৌধুরীকে করতে হচ্ছে। এবং আপনি আমেরিকাতে গিয়ে দেখেন যে সে দূতাবাস অফিসে বসে আছে, দূতাবাসের লোকজন ইউটিউবে তাকে সাক্ষাৎকার নিচ্ছে, ফেসবুকে তার সাক্ষাৎকার নিচ্ছে, আর সেই ফেসবুকে সাক্ষাৎকার দিচ্ছে। তো বুঝেন যে কোন পর্যায়ে মানে দৈন্যতা পৌঁছে গেছে। কাজেই এই যে দিল্লি এবং বেইজিংয়ের যে টানাটানি, বা একদল দিল্লি গেলেন আর একদল বেইজিংয়ে গেলেন, এটা যেন শুধু আনাকুম জানাকুম না হয়। আমাদের সামনের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনের সঙ্গে কমপ্লাই করতে পারে, এইভাবেই
আমাদের অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করুক, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।